সওগাত আলী সাগর লাইভের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি একজন অতিথিকে আমন্ত্রণ করে নিয়ে এসেছি কথা বলার জন্য। আমরা আজকে কথা বলবো আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। 5ই আগস্টের পরিবর্তনের পর আমরা আওয়ামী লীগকে আসলে কোথাও দেখছি না, কিংবা দেখছি, দেখলে কিভাবে দেখছি। অনেকের মনে প্রশ্ন, আওয়ামী লীগকে আবার আদৌ ফিরে আসবে? আবার কেউ কেউ বলেন যে আওয়ামী লীগ তো হারিয়ে যায়নি, ফিরে আসার প্রশ্ন আসছে কেন? আওয়ামী লীগকে বাইরে থেকে আমরা আমি আমার আগের এক আলোচনায় বলেছিলাম যে আমরা আসলে কথা বলি একেবারে কমন ম্যান থটস। আমরা ঠিক বিশেষজ্ঞ নেতা নেত্রী তাদের ভাবনা আপনারা সবসময় শোনেন, কিন্তু এর বাইরে যারা আলাদাভাবে নির্মোহভাবে বিষয়গুলোকে দেখেন, তাদের কেউ কেউ কিভাবে দেখেন সেরকম একটি ভাবনা জানার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সাজ্জাদ আলী। সাজ্জাদ আলী কানাডা থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী, অনেকদিন ধরে তিনি টেলিভিশন নিয়ে আছেন। তার বাইরে তিনি একজন লেখক। তার বেশ কয়েকটি প্রকাশিত গ্রন্থ বেশ আলোচিত হয়েছে, এবং কানাডাতে টরন্টোতে তিনি সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম একজন পুরোধা ব্যক্তি। আজকে তার কাছ থেকে শুনবো আওয়ামী লীগ নিয়ে, মূলত আওয়ামী লীগ নিয়ে। সাজ্জাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি আমার আজকের আলোচনায়, এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ব্যস্ত থাকেন, তার মধ্যেও আপনি কিছুটা সময় বের করেছেন আমার সঙ্গে কথা বলার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এমন একটা স্পর্শকাতর বিষয়ে, এমন একটা সময়ে এমন আলোচনার জন্য যে আপনি আমাকে মনোনীত করেছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যারা সওগাত আলী সাগরের এই শোটা দেখছেন, সব বন্ধুদের আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা যদি ঠিক একেবারে কি বলে একদম ভূমিকা ছাড়া শুরু করি এভাবে, যে 5ই আগস্টের পর আজকের এই জায়গায় দাঁড়িয়ে আপনি কানাডা থেকে দেখছেন, দূর থেকে দেখেন, আওয়ামী লীগকে আপনি আসলে কোথায় দেখেন? বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী দলের যদি রাজনৈতিক পরাজয় ঘটে বা রাজনৈতিক বিপর্যয় ঘটে, সেটা একটা মস্ত বড় ঘটনা। তেমনটা ঘটতে দেওয়া বা তেমন পরিস্থিতি সৃষ্টি করা আওয়ামী লীগের জন্য ঠিক হয়নি। বাংলাদেশের শত সহস্র কোটি কোটি মানুষ আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের নেতা বা কর্মী হয়তো হাতে গোনা 2-4-5 লাখ, কিন্তু বাংলাদেশের কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, আওয়ামী লীগের উপরে ভরসা রাখে। এই মুষ্টিমেয় সংখ্যক নেতা কর্মীর কারণে যদি আওয়ামী লীগের ভরাডুবি হয়, তাহলে দল হিসেবে যেমন আওয়ামী লীগের ভরাডুবি হয়, ঠিক একই সাথে এই কোটি কোটি মানুষের আশার জায়গাটা, ভরসার জায়গাটা মস্ত বড় ক্ষতিগ্রস্ত হয়, মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়ে। আওয়ামী লীগ করা এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে বাংলাদেশ চলবে, বাংলাদেশের রাজনীতি চলবে, এমন ভাবনা তো কেউ ভাবতেই পারেন, কিন্তু সেই ভাবনার সাথে না বাস্তবতার মিলটা খুব একটা নেই। সেটা সময় বলে দেবে। যদি আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিপক্ষ যারা, তারা যদি মনে করেন যে তারা আওয়ামী লীগকে বাদ দিয়েই বাকি 200 বছর, 100 বছর, 50 বছর, 10 বছর চলতে পারবেন, সে ক্ষমতা যদি তারা রাখেন তো চলবে। দেশের মানুষ যদি সেটা চায়, তো আপনি আর আমার, আপনার আর আমার তাতে অসুবিধা কি? আমরা তো দেশে থাকিও না, থাকি দেশের বাইরে, দেশের জন্য পড়ে। সেই জন্যই তো এই যে আজ আমরা কথা বলতে বসেছি। সাগর ভাই যদি অনুমতি করেন, আমি ছোট্ট ছোট্ট একটা কথা বলে নিশ্চয়ই শুরু করি। দেখেন, এই শেখ হাসিনার দেশত্যাগের পরে আমি বাংলাদেশে আমার বন্ধু স্বজন, তারা কেউ ব্যবসায়ী, কেউ রাজনীতি করে, কেউ কর্মী, কিন্তু একটা বড় অংশই সমর্থক, আওয়ামী লীগের সমর্থক। আমরা যেন গুলিয়ে না ফেলি একটা ব্যাপার। আওয়ামী লীগের যেসব নেতারা, যেসব কর্মীরা
চুরি চামারি দলবাজি বা অপকর্মগুলোর সাথে জড়িত ছিলেন তাদের কথা হচ্ছে না, কথা হচ্ছে আওয়ামী লীগকে যারা সমর্থন করেন, ইলেকশনের সময় যারা নৌকায় যেয়ে ভোটটা দিয়ে আসেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে কখনো তারা সুযোগ সুবিধা নেওয়ার জন্য দলের ধারে কাছেও যান না। একদমই না, একদম রাইটলি আপনি ফাইন্ড আউট করেছেন যে যতক্ষণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে ততক্ষণ তারা আওয়ামী লীগের ধারের কাছে ঘেঁষবে না। আওয়ামী লীগের বিপদের সময় তাদের বড় কষ্ট হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যে আওয়ামী লীগের কাছে তাদের কিছু চাইবার নেই, কোনো প্রত্যাশা নেই তাদের, তারা শুধু দিতেই চায়। আওয়ামী লীগের তাদের কাছ থেকে পাবার আছে। সেই শ্রেণীর মানুষরা কি ভাবেন সেটা যেমন আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ভাবতে হবে, সেটা ঠিক তেমনি আজকের যারা ক্ষমতায় আছেন, দেশ চালাচ্ছেন, তাদেরকেও কিন্তু এই জনগোষ্ঠীর কথা ভাবতে হবে। এই জনগোষ্ঠী কিন্তু অপরাধী না, এই জনগোষ্ঠী কিন্তু ঘুষ খায় নাই, দুর্নীতি করে নাই, দলবাজি করে নাই। এই জনগোষ্ঠীর কথা যদি ভাবতে হয় তাহলে প্রথমে কে ভাববে? সরকার ভাববে না আওয়ামী লীগ ভাববে? আওয়ামী লীগকে ভাবতে হবে। এখন আওয়ামী লীগের সেই ভাবনার জায়গাটা, আওয়ামী লীগকে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় যে আওয়ামী লীগকে প্রথমে অনুধাবন করতে হবে যে কেন আমাদের এমন একটা বিপর্যয় হলো। সমস্যা যদি চিহ্নিত করা যায় এবং সেই চিহ্নিত সমস্যা যদি দলের বা আওয়ামী লীগের কোনো শীর্ষ নেতার বিপক্ষেও যায়, তাও সেটা চিহ্নিত করতে হবে এবং সেই সমস্যার সমাধান কল্পে দ্রুত পদক্ষেপ নিতে হবে। এ ব্যাপারে কোনো টালবাহানা করলে চলবে না। যেমন ধরেন, আমি কানাডায় যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পদ আছে, পদবি আছে, নানান রকমের রাষ্ট্রীয় অনুষ্ঠানাদিতে তারা নিমন্ত্রিত হয়েছেন। তারা আপনার মতো আমার মতো লোকজন যাতে সেই সব নিমন্ত্রণে উপস্থিত হতে না পারে সেজন্য তদবিরও করেছেন। উইথ অল ডিউ রেসপেক্ট, তাতে আমাদের বিশেষ কোনো ক্ষতিও হয়নি, তাদেরও বিশেষ লাভ হয়েছে তা না। তবু চেয়ার তো 4-5 আমরা তো কখনো আসলে সরকারি রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে আসলে যেতেও চাইনি। আবার আমরা যদি যেতে না পারি সেজন্য আওয়ামী লীগ ওলাদের চেষ্টারও কোনো ত্রুটি ছিল এবং তাদের সফলতাও শতভাগ। যাই হোক, সেই শ্রেণীর আওয়ামী লীগের বন্ধুরা যারা এবং বাংলাদেশে আমার পরিচিত আওয়ামী লীগের নেতা কর্মী যারা, এমনকি অপরিচিত বড় বড় নেতা কর্মী যারা, একদম আওয়ামী লীগের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা থেকে শুরু করে একদম তৃণমূল পর্যায়ে একজন কর্মী পর্যন্ত, আমি কর্মী কথাটি আবারও বলছি, সমর্থক না, ওরা আলাদা। এই বড় নেতা থেকে, শীর্ষ নেতা থেকে ছোট কর্মী পর্যন্ত এরা একজনও মনে করে না যে আওয়ামী লীগের শাসনামলে কোনো রকম কোনো অপশাসন হয়েছে, কোনো দুর্নীতি হয়েছে, কোনো দলবাজি হয়েছে, কোনো নৈরাজ্য হয়েছে, গণতন্ত্রহীনতা ছিল, এটা কিন্তু আওয়ামী লীগাররা কেউ মনে করে না, অন্তত কাউকে বলতে শুনিনি। কিন্তু এগুলো তো ছিল, কথা তো সত্যি। আওয়ামী লীগের বন্ধুরা যারা এটা বুঝতে চান না বা মানতে চান না বা ভাবেন যে না ও সব ষড়যন্ত্র, সব জামাতিদের ষড়যন্ত্র, বিএনপির ষড়যন্ত্র, স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র, এটা তাদের জন্য বলি। দেখেন 1971 সালে 50টা উদাহরণ দেওয়া যায় আওয়ামী লীগ যে সমস্যা সৃষ্টি করেছে। পরপর গত 3 টার্মে ক্ষমতায় থাকাকালীন তারা যে দুর্নীতি, দুর্বৃত্তায়ন এগুলো যে করেছে সেটার জন্য অনেক অনেক প্রমাণ দেওয়া যায়। আমি একটু ফুটনোট হিসেবে বলে রাখি, আওয়ামী লীগ সরকারের ভালো কাজের ফিরিস্তিও কিন্তু অনেক লম্বা, অবশ্যই অনেক অনেক লম্বা। তো
তো আজকের এই প্রেক্ষিতে আওয়ামী লীগের প্রশংসা করে আওয়ামী লীগের ক্ষতি আর না বাড়াই, প্রশংসা করবার সময় যদি আল্লাহ পাক আনেন আমরা করবো আরেকদিন, কিন্তু নিশ্চয়ই আসবে, আমরা মনে করি নিশ্চয়ই প্রশংসা করার বা আজকে আওয়ামী লীগের প্রশংসায় আওয়ামী লীগের কোনো উপকার হবে না, ক্ষতি ছাড়া। সেজন্য প্রশংসা না করি, আজকে আওয়ামী লীগের মন্দ দিকগুলোই বলি, যদি তাতে আওয়ামী লীগারদের কানে পানি ঢোকে এবং সেই পানি তারা বের করে। দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আপনার বোধহয় তখনও জন্ম হয়নি, ৭১-এর কথা বলছি আমি তখন ক্লাস 3-তে পড়ি। আর আমার শৈশব স্মৃতি কোনো বিশেষ কারণে ভীষণভাবে মনে আছে। দেশ যখন স্বাধীন হলো, 16 ডিসেম্বর দেশটা স্বাধীন হয়ে গেল, বঙ্গবন্ধু তখনও দেশে নাই। সারা দেশে দোর্দণ্ড প্রতাপে যে মুসলিম লীগাররা, জামাত ইসলামের লোকজনরা, রাজাকার, আলবদররা, সারা দেশে যে দাপট তাদের, অস্ত্র হাতে দাপট তাদের, যার অস্ত্র নাই তারও দাপট, সেই দাপুটে রাজনৈতিক সন্ত্রাসীরা গর্তের মধ্যে ঢুকে গেল, ওই গর্তেই থাকলো। গর্তে তারা কেন ঢুকলো? কেউ কি তাদের বলেছে গর্তে যাও? না, তা যায় নাই। কিন্তু তাদের দেখলে মেরে ফেলবে এরকম একটা ভীতি তাদের মনের মধ্যে কাজ করেছে। এটা অপরাধ বোধ। 19৭১-এ যে নৃশংসতা ওই শ্রেণী করেছে, ওই রাজাকার, আলবদর, মুসলিম লীগার, জামাত ইসলামীরা যে নৃশংসতা করেছে, যে রাজনৈতিক নৈরাজ্য তারা সৃষ্টি করেছিল বাংলাদেশে, সেটা তারা জানতো। সেই জানা থেকে তারা গর্তে ঢুকে গেল। আজও ৭১-এর সেই অপরাধীরা কেউ কিন্তু অপরাধ স্বীকার করেনি। ক্ষমা চাওয়া তো অনেক দূরের কথা। তাতে কি হয়েছে লাভ? বাংলাদেশের রাজনীতিটা আজকে দুই ভাগে বিভক্ত, স্বাধীনতার পক্ষ, স্বাধীনতার বিপক্ষ। কখনো স্বাধীনতার পক্ষের শক্তি চাঙ্গা দিয়ে ওঠে, কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তি চাঙ্গা দিয়ে ওঠে। এই যে ডান পাশের চাঙ্গা আর বাম পাশের চাঙ্গা, মাঝখানে আমরা তো চ্যাপ্টা। আমাদের গতি কি? যদি এই ৭১-এর স্বাধীনতা বিরোধীরা তখন ক্ষমা চেয়ে নতুন করে রাজনীতি শুরু করতো, এই বিভাজন কিন্তু এতটা হতো না। আবার তারা রাজনৈতিকভাবেও যদি দেশের মানুষ তাদের চাইতো, তারা কিন্তু অনেক বেশি সমৃদ্ধশালী হতে পারত। যাক, এই পর্যন্ত যা বললাম ৭১-এর অপরাধীদের ব্যাপারে, সে পর্যন্ত বোধহয় দেশের কোনো মানুষ, এমনকি সে অপরাধীরাও দ্বিমত করবেন না। এবারে বলি যে এই 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নেতা কর্মী এদেরকে পালাতে হলো কেন? কারণ তো আছে। কারণটা কি? সেই কারণটা যারা পালাচ্ছেন তারা জানেন যে তারা অপরাধ করেছেন। তারা গণতন্ত্র নিয়ে সিনেমিনি খেলেছেন, তারা অর্থনীতি নিয়ে সিনেমিনি খেলেছেন, তারা রাজনীতি নিয়ে সিনেমিনি খেলেছেন। কোনো কিছুতেই কোনো ভিন্ন মত সহ্য করেননি, কোনো ভিন্ন রাজনৈতিক দলকে মাঠে দাঁড়াতে দেননি। এগুলো অপরাধ। আওয়ামী লীগের বন্ধুদের যদি এটা ভালো না লাগে, ক্ষতি তাদেরই। আর যদি ভালো লাগে, তারা যদি এটা বোঝেন, তাহলে এই অপরাধের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। আমি আবারও বলি, ক্ষমাটা দেশবাসীর কাছে চাইতে হবে, কোনো ব্যক্তি বিশেষের কাছে না। কোনো ব্যক্তি বিশেষের কাছে না, জনগণের কাছে, দেশবাসীর কাছে। কোনো ক্ষমতাধর মানুষের যে সমর্থকদের কথা বলছিলেন, যে কোটি কোটি সমর্থক যারা আওয়ামী লীগকে বুকে ধারণ করে, তাদের দুঃসময়ে পাশে দাঁড়ায়, সুসময়ে তারা দূরে থাকে, সেই সমর্থকদের কাছে, সেই সমর্থকদের কাছে বা সেই সমর্থনের বাইরে যে দেশবাসী আছে, তারাও তো ক্ষতিগ্রস্ত হয়েছে গত 15 বছরে। এই সমস্ত মানুষের কাছে আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে।
ক্ষমা চেয়ে ব্যাপারটা তো এমন না যে আওয়ামী লীগের সমর্থকরা বা আওয়ামী লীগের ঘোর বিরোধীরা মাথায় ঝাঁকা নিয়ে ঝাঁকার মধ্যে ক্ষমা বসায় বসায় দৌড়ায় বেড়াচ্ছে। আওয়ামী লীগের কখন ক্ষমা চায়, ঝাঁকার থেকে ছুঁড়ে ছুঁড়ে ক্ষমা দিয়ে দেব, ব্যাপারটা তো তা না। ক্ষমাটা চাইতে হবে অন্তর থেকে, অন্তরটাকে পরিষ্কার করতে হবে ক্ষমা চাওয়ার জন্য, এবং ওই পরিষ্কার অন্তর প্রত্যেক নেতাকর্মীর বাকি জীবন ধরে রাখতে হবে। ক্ষমা চাইতে 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 একটা সময় ক্ষমা পাওয়া যাবে। মানুষের মন দুর্বল হয়। যখন আপনি হাত জোড় করেন কারো কাছে, সে প্রথমবারে আপনার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারে, দ্বিতীয়বারে অত জোরে ধাক্কা হবে না, আস্তে 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 আওয়ামী লীগও ক্ষমা পাবে। কিন্তু ক্ষমা চাইতে হবে। একজন আওয়ামী লীগের মধ্যে অপরাধ করেছি এই অনুশোচনা নাই, ক্ষমা চাওয়া তো অনেক দূরের ব্যাপার। আমি করজোড়ে আওয়ামী লীগের বন্ধুদের, নীতি নির্ধারকদের, যদি কেউ দেখেন আপনার এই শো, তাদের কাছে আমি করজোড়ে বলি যে ওই সমর্থকদের দিকে তাকিয়ে আপনারা আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান। দেশবাসীর কাছে ক্ষমা চাইলে রাজনৈতিক নেতার, রাজনৈতিক দলের সম্মান বাড়ে, সমৃদ্ধি বাড়ে, ভোট বাড়ে, সমর্থন বাড়ে। এতে এই জায়গাটা সাজ্জাদ ভাই, যে অনেকে মানে আওয়ামী লীগারদের অনেকে একটা যে আর্গুমেন্ট তারা সামনে নিয়ে আসে, আপনি জামাতে ইসলামী বা রাজাকার আলবদর ওদের কথা বলেছেন, যে তারা ৭১ তাদের অপকর্মের জন্য, কৃতকর্মের জন্য তারা তো ক্ষমা চায়নি, তারা ক্ষমা না চেয়েও তো দেশের রাজনীতি করছে। মৌলানা ভাসানীর দল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দল, হোসেন শহীদ সরোয়ার্দির দল, যদি কে ক্ষমা চায়নি বলে আমিও চাইব না এই অবস্থান নেয়, তাহলে যে সমর্থকদের কথা বলছিলাম, কোটি কোটি সমর্থক, তাদের কবরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই লজ্জা রাখবার কোনো জায়গা থাকে না। যদি আওয়ামী লীগেরা মনে করেন জামাত তো ক্ষমা চায় না, আমি চাবো, জামাত আর তুমি এক নাকি? জামাত আর তুমি এক নাকি? নিশ্চয়ই না। তুমি একটা দেশকে স্বাধীন করে, স্বাধীন দেশ দিয়েছ। আজকে এই যে আমরা কানাডায় আসছি, আজকের একদম, যদি আমি সরকার নিয়ে, বর্তমান সরকার নিয়ে কথা বলতে চাই না, আওয়ামী লীগ যদি এই দেশটা সৃষ্টি না করত, তাহলে প্রফেসর ইউনূস সাহেব আজকে প্রধান উপদেষ্টা হতেন না। অন্যদের কথা বাদই দিলাম। সুতরাং সেই দল যদি মনে করে যে অমুকে এই অপরাধ করে ক্ষমা চায় নাই, আমি কেন চাইবো, আমি চাইলে তো আমি ঠকে গেলাম। আরে তোমাকে ঠগায় কে? তোমাকে কে ঠগাবে? তোমার কোটি কোটি সমর্থক আছে, তোমাকে ঠগাবার ক্ষমতা কেউ রাখে না, তুমি ছাড়া। আমি বেশ কয়েকদিন আগে আপনার সাথে ফোনে কথা হচ্ছিল, তখনও আপনাকে আমি বলেছিলাম, আপনার স্মরণ থাকবে নিশ্চয়ই, যে এই আন্দোলন সফল করেছে আওয়ামী লীগ তার অপকর্ম দিয়ে। কারো ক্ষমতা ছিল না, যদি আওয়ামী লীগ দুষ্কৃতি না করত তাহলে আন্দোলন করে আওয়ামী লীগকে হটাবার কারো ক্ষমতা ছিল না। বাংলাদেশে কারো ক্ষমতা নেই। আজ থেকে যদি আওয়ামী লীগ শপথ করে যে আমরা আর অপরাধ করব না, যা করেছি সেজন্য ক্ষমা চাই, দরকার হয় অন্য কোনো আইনি শাস্তিও যদি হয়, তো যারা অপরাধ করেছি তাদের শাস্তি হোক, কিন্তু যারা অপরাধ করে নাই সেই আওয়ামী লীগারদের যেন কোনো শাস্তি হয় না, তারা যেন কোনো দুর্গতিতে না পড়ে। এখন তো বাংলাদেশের অবস্থা কি হয়েছে, আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের যে কোনো কাজের, যে কোনো কথার সামান্যতম সমালোচনা করলে তাকে রাজাকার খেতাব দিত আওয়ামী লীগওয়ালারা। রাজাকার খেতাব দিয়ে ওইটাকে দুর্বল করে সাইড লাইনে বসায় দিয়ে তাদের যা করবার তারা সেটা করে নিত। দেখেন নিয়তির কি নির্মম পরিহাস। আজকে
ঠিক ঠিক মতো বাংলাদেশের মানুষরা বর্তমান সরকারের বা যে কোনো ধরনের কাজের যে কোনো ধরনের সমালোচনা করলে, এমনকি ব্যক্তিগত শত্রুতায় চরিতার্থ করবার জন্য ও আওয়ামী লীগার ছিল, ও যুবলীগ করতো, ও ছাত্রলীগ করতো, ধরো এটাকে, যেটা আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগ সেটা ফেরত ফেরত পেয়েছে, এটা নিয়তি। আওয়ামী লীগের বন্ধুরা এতক্ষণে যদি কেউ দেখতে থাকেন যারা আওয়ামী লীগের নেতা বা কর্মী, তারা নিশ্চয়ই খেপে গেছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি আপনাদের খেপাতে চাইনি। আমি বিনয়ের সাথে বলতে চেয়েছি আপনাদের কিসে মঙ্গল হবে তাই। যদি আপনারা সেটা বোঝেন বুঝলেন, না বুঝলে আর কি করা। আমরা যদি একটু সাংগঠনিক দিকে একটু নজর দেই, খেয়াল করবেন যে আওয়ামী লীগের মতো এত বড় একটি সংগঠন 5ই আগস্টের পর আমরা কোথাও মানে যেটি হয় যে কেউ দলের হয়ে দলের একজন মুখপাত্র থাকবেন, দলের হয়ে কেউ কথা বলবেন। হ্যাঁ, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়েছেন, ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নেতারা, আমরা কাউকে কোথাও খুঁজে পাচ্ছি না। কিন্তু কেউ একজন যে দলের হয়ে কথা বলবেন, কোনো দিক নির্দেশনা দিবেন, সেরকম কিন্তু আমরা কাউকে পাচ্ছি না। এটি কেন? আওয়ামী লীগ কাউকে কি অ্যাসাইন করতে পারতো না যে কেউ একজন দলের হয়ে কথা বলবে? সাজাদ ভাই, আমরা যদি বিএনপির সময়ের দিকে একটু তাকাই, আমাদের খেয়াল আছে, আপনার নিশ্চয় মনে থাকবে যে বিএনপি একটা সময় এরকম অবস্থায় ছিল যে আওয়ামী লীগ তাদেরকে কথা বলতে দিত না, দাঁড়াতে দিত না। তখনও এই যে রেজভী সাহেব কিংবা সালাউদ্দিন সাহেব কেউ কেউ কোথাও গোপন জায়গা থেকে ভিডিও করে তাদের বক্তব্য প্রচার করতেন। বিএনপি কিন্তু সেটা করতে পেরেছে। আজকে আওয়ামী লীগ কিন্তু সেইটুকু করতে পারছে না, বা সেইটুকু করার কোনো লোক আমরা দেখি না। এরকম একটি পরিস্থিতি কেন হলো? এ তো বলা মুশকিল, আওয়ামী লীগের নেতা কর্মীরা এটা বলতে পারবে। তবে আমি একটা ধারণা করি, আমি একটা ধারণা করি এইরকম যে দল হিসেবে, এতক্ষণ বলছিলাম আওয়ামী লীগ সরকার হিসেবে, এবারে আওয়ামী লীগ দল হিসেবেও কিন্তু ভীষণ রকমের কর্তৃত্ববাদী। সেই কর্তৃত্ববাদ এমন পর্যায়ে পৌঁছেছিল যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের পছন্দ নয়, বিরুদ্ধে কেউ কিছু বলছে না, যা বলছে সেটা বিরুদ্ধে বলছে না, কিন্তু যা বলছে সেটা আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শীর্ষ নেতৃত্বের বা শীর্ষ নেতৃত্বদের পছন্দ না, পছন্দ হয় না। তুমি কথাটা ঠিকই বলেছো, কিন্তু ওভাবে বললে কেন, বা না বললেও তো পারতে, বললেই বা কেন? বা বললেই বা কেন, তোমার কি 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 না বললে কি, তুমি তুমি দল করো আবার কথা বলো? দল করলে আর কথা বলা যাবে না। কথা বলবে একজন বা কথা বলবে দুইজন, তিনজন, পাঁচজন। কর্তৃত্ববাদ তো তাই। দলের মধ্যে যে গণতন্ত্রহীনতা, কথা না বলবার যে সংস্কৃতি গড়ে উঠেছে দীর্ঘদিনে আওয়ামী লীগের, কথা বলতে না দেওয়ার সংস্কৃতি, কথা বলতে না দেওয়ার সংস্কৃতি, কথা বলতে না চাইবার সংস্কৃতি, এই যে যে সংস্কৃতিটা, এই যে যে ভীতিটা, আমি সংস্কৃতি না বলে আমি ভীতি বলি, যে কথা বললে দল থেকে বহিষ্কার, কথা বললে পদ থেকে বহিষ্কার, কথা বললে চাকরি থেকে বহিষ্কার, কথা বললে ব্যবসা বন্ধ। এই যে যে কথা বলবার যে অধিকারটা যে দলের মধ্যে কারো ছিল না, দলের কে কতটুকু বলবে সেটাও একটা জায়গা থেকে ঠিক করে দেওয়া হতো। আমার তো মনে হয় ডিকটেশনও দিয়ে দেওয়া হতো, খবরদার এর বাইরে একটা কথাও না, ওকে? সেই ডিকটেশনটা এখন পাওয়া যাচ্ছে না, অথবা তারা এতটাই অগোছালো হয়ে পড়েছে যে এটা পাওয়া যাচ্ছে না। ধরেন দলের মধ্যে যদি এমন রাজনৈতিক ব্যক্তিত্ব থাকতো, যে রাজনৈতিক ব্যক্তিত্ব যদি বুঝতে পারতেন যে আমি যদি দলের পক্ষে, দলের ভালো চেয়ে এই কথাটা বলি, তাহলে আমাকে ধমক খেতে হবে না বা বহিষ্কার হতে হবে না, তাহলে আওয়ামী লীগে সঠিক কথা বলবার লোকের কিন্তু কোনো অভাব নেই। তো এখন ব্যাপারটা যদি আরো একটু একেবারে গোড়ায় যেয়ে বলি, এভাবে কথা বলা শোভন নয়। ধরেন শেখ হাসিনা কাউকে অ্যাসাইন করেন নাই যে অন বিহাফ অফ পার্টি তুমি কথা বলবে,
দলীয় কর্মীদের আশ্বস্ত করবে, দলীয় কর্মীদের কি করবে কি করবে না দিক নির্দেশনা দেবে, দেশের আপামর জনসাধারণের কিসে কল্যাণ হবে সেটা বলবে। এমনকি বর্তমান সরকারের যদি কোনো গঠনমূলক সমালোচনা আওয়ামী লীগ করতে চায় সেটাও তো করতে পারে। আই সি নাথিং রং উইথ দ্যাট, কোনো সমস্যা তো নাই তাতে। বর্তমান সরকার সমালোচনা যদি শুনতে না চান তাহলে আর তাদের এনে আমাদের লাভটা কি হলো? আওয়ামী লীগ তো ভালো ছিল, তো তফাৎটা কি? তো এখন এই সমস্ত বিবেচনা করে আমি বলবো যে আওয়ামী লীগের যারা ইন্ডিভিজুয়াল আছেন, যারা রাজনীতির দর্শনটা বোঝেন, রাজনৈতিক গতির পরিবর্তনটা আওয়ামী লীগের যে বন্ধুরা বোঝেন, যে নেতা কর্মীরা বোঝেন, তারা কেউ সাহস করে বলতে পারছেন না, কারণ তাদের অনুমোদন নাই। অনুমোদনহীন কথা বলার অভ্যাস নাই আওয়ামী লীগের। এটাও কিন্তু আওয়ামী লীগের জন্য মস্ত বড় ব্যর্থতা, যেটা এখন অনুভূত হচ্ছে। কারণ আওয়ামী লীগের মতো এত বড় একটা রাজনৈতিক দলের মানে এরকম একটা যে কোনো অর্গানাইজেশনের, আমি যদি বলি একটি সংগঠনের তো একটা স্ট্রাকচার থাকবে, যে কোনো কারণে আমার শীর্ষ ব্যক্তি অনুপস্থিত আছে, তার দ্বিতীয় ব্যক্তি অনুপস্থিত, কেউ একজন দলের হয়ে কথা বলবেন, এরকম একটা স্ট্রাকচার তো থাকতে হবে। আবার যদি ঠিক এইভাবে বলি যে আমরা দেখেছি যে শেখ হাসিনা বেশ অনেকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন, যদি সেটি সত্য হয়ে থাকে, সেই টেলিফোনগুলো যদি ঠিক হয়ে থাকে, তাহলে তো ওনার টেলিফোন যোগাযোগ আছে, উনি ফোন করে কাউকে না কাউকে দায়িত্ব দিয়েও বলতে পারতেন যে ওকে ফাইন, তুমি এখন থেকে দলের হয়ে কথা বলবে। তাহলেও তো একটা মানে দলের যে অস্তিত্ব আছে, দলের যে উপস্থিতি আছে, সেটিও কর্মী সমর্থকদের কাছে সেটা অনুভূত হতো। দেখেন, আমি ওই ভিন্ন একটা প্রসঙ্গে বলি, এটা সিরিয়াস টক না। এই যে সর্বশেষ যে জাতীয় সংসদের নির্বাচনটা হয়ে গেল, তার আগে নির্বাচনের আগে বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, এক ধরনের কথাবার্তা দোদুল্যমানতা চলছিল না? সেই সময় বরিশাল অঞ্চলের বিএনপির একজন সাবেক সাংসদ, তিনি ছাত্র রাজনীতি করতেন, ছাত্র নেতা ছিলেন। ইউজুয়ালি বিএনপি আর আওয়ামী লীগের যারা নেতা কর্মী, এরা লেখাপড়া জানে না। রাজনীতির লেখাপড়ার কথা বলছি আমি। রাজনীতির লেখাপড়া জানে না, করেও না। আর এই না জানাটা, লেখাপড়া না করাটা, রাজনীতি না জানাটা, রাজনীতির তত্ত্বের কথা বলছি আমি, তাদের কাছে কিন্তু অগৌরবের বিষয়ও না। দে আর হ্যাপি উইথ দ্যাট। জানি না তো কি হয়েছে, দলের পদে তো আছে, এরকম ব্যাপার আর কি। ওই সাবেক সাংসদ তা না, সে বাম ঘরানার রাজনীতির ছাত্র নেতা ছিল, তারপরে যুব নেতা ছিল, এরপরে বিএনপিতে, আওয়ামী লীগের সুবিধা হয় না বলে বিএনপিতে আসছে, কিন্তু তার মেধাটা তো আছে। ওই ভদ্রলোকের সাথে টরন্টোতে আমার কোনো ঘটনাবশত দেখা, তো আমি ওনাকে জিজ্ঞাসা করছি যে বিএনপি নির্বাচনে আসে না কেন? তা বললো যে সাজিদ ভাই, অফ দ্য রেকর্ড, বিএনপি যদি নির্বাচনে আসে, আমাদের বড় নেতা তো লন্ডনে, বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে আরেকজন মাঝারি নেতা তৈরি হয়ে যায়, বিরোধী দলীয় নেতা হয়, সংসদে যায়, কথা বলে, টেলিভিশন ক্যামেরা, মাইক, কত কিছু। ওই মাঝারি নেতা কখনো বড় নেতা হয়ে ওঠে নাকি? এই ভয়ে বিএনপিকে নির্বাচনে পাঠানো হয় না। বিএনপি চমৎকার একটা পর্যবেক্ষণ। বিএনপি নির্বাচনে যায় না। এখন হতে পারে যে এটা চায়ের টেবিলের গল্প, আবার হতে পারে যে এর পেছনে কারণ আছে, দর্শন আছে, আই ডোন্ট নো। কিন্তু এই ঘটনাটাকে একটু পাশে রেখে আওয়ামী লীগের ব্যাপারটায় যদি আসি, যে একজনকে যে মুখপাত্র নির্বাচন করা হবে আওয়ামী লীগের এই দুঃসময়ে, যেমন আমরা স্মরণ করি বিএনপির দুঃসময়, আপনি একটু আগে উল্লেখ করলেন, বিএনপির দুঃসময়ে রিজভী আহমেদ নামে তাদের একজন মাঝারি গোছের নেতা কিন্তু দলটাকে শক্ত করে রেখেছিলেন। সে উল্টা পাল্টা নানান রকমের কথা বলতো, বিবৃতি দিত, তা কোনো কাজের কথা না, তা কোনো মানে কথার কোনো জাতপাত না, কিন্তু কথা তো বলেছে, এবং সে প্রতিদিন কথা বলতো। দলটাকে প্রেজেন্স রেখেছে মিডিয়াতে, সব জায়গায় আলোচনায়, হয়তো
হয়তো ভিডিওতে অথবা অডিওতে অথবা টেলিভিশনে সে দলের পক্ষে কথা বলেই যাচ্ছে। এখন আওয়ামী লীগের ওই ধরনের না হোক একজন মুখপাত্র, কাকে আমরা মুখপাত্র বানাবো, সে আবার পাতি নেতা থেকে বড় নেতা হয়ে পড়ে কিনা সেই ভয়ও তো আছে, হয়তো সেজন্যই এটা হচ্ছে না। কিন্তু হওয়া তো উচিত নাকি? নিশ্চয়ই, নিশ্চয়ই এটা এটা হতে হবে, এটা হতে হবে। দেখেন, আমি আমি তো কথা বলছি, আপনি তো কিছু বলছেনই না। না, আমি শুনছি, নিশ্চয়ই। আমি তো, আপনি চমৎকার করে অনেকগুলো কথা বলছেন, আমি শুনছি। তাহলে আমি আরেকটু বলে আপনার 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 প্লট দিয়ে দেবো। না, আমি আমি শুধু এটুকু বুঝতে চাই যে আমরা এটুকু বুঝি যে আপনিও আলোচনার শুরুতে বলেছেন যে এই যে কোটি কোটি সমর্থক আছে যে রাজনৈতিক দলটির, বাংলাদেশের স্বাধীনতার জন্মের ইতিহাসের সঙ্গে সম্পর্কযুক্ত যে দলটি, সে দলটি জাস্ট এভাবে হাওয়া হয়ে যাবে সেটি কেউ, মানে দলটির যে শত্রু তারাও কল্পনা করে না। কিন্তু এই বাস্তবতায়, বর্তমান বাস্তবতায় দলটিকে ফিরে আসতে হবে। সেই ফিরে আসাটা কিভাবে, আমরা সেইটা একটা পথ খোঁজার চেষ্টা করছিলাম। এবং আপনি বলছেন যে আওয়ামী লীগকে অবশ্যই তার পেছনের কাজের জন্য, আওয়ামী লীগ যদি সেটাকে অপকর্ম মনে নাও করে, সেটাকে যদি কর্ম মনে করে, তবু যদি ওই জায়গাটা এরকম হয় যে হ্যাঁ, মানুষ মনে কষ্ট পেয়েছে, মানুষ তার সমর্থকরা ব্যথিত হয়েছে, সেই বেদনার জন্যও তাদের ক্ষমা চাওয়া উচিত, দুঃখ প্রকাশ করা উচিত। সেটি আমি আপনার পয়েন্টের সঙ্গে আমি সম্পূর্ণভাবে একমত পোষণ করলাম। এবং আমি আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো, জানতে চাইবো যে আমরা শেষ করবো আলোচনাটা, কিন্তু এই মুহূর্তে আমরা যদি আওয়ামী লীগকে কিছু বলতে চাই, যে কিংবা আমাদের অনুষ্ঠানটি যারা দেখেন তাদেরকে যদি বলতে চাই যে আওয়ামী লীগ এই উপায়ে এখন দেখেন কাম ব্যাক, আওয়ামী লীগ অবশ্যই কাম ব্যাক করবে। কখন সেটি প্রশ্ন, কিভাবে সেটি প্রশ্ন। সো কিভাবে আওয়ামী লীগ কাম ব্যাক করতে পারে সেই জায়গাটা যদি আমরা একটা কথা বলতে চাই, আপনি কি বলবেন? আমি বলতে চাই যে, কারণ ফিরে আসার পরে দলকে একটা পূর্ণাঙ্গ সংস্কারের দিকে যেতে হবে, সেগুলো নিয়ে আমরা আলাদা করে আলোচনা করব। আমরা আজকে শুধু সে কিভাবে ফিরে আসতে পারে বা কিভাবে তার ফিরে আসা উচিত সেই জায়গাটায় থাকলাম। একটা মস্ত বড় বিপর্যয় হয়েছে দল হিসেবে, আওয়ামী লীগের মস্ত বড় বিপর্যয় হয়েছে। আওয়ামী বিরোধী যে শক্তিটা বাংলাদেশে, সেই শক্তিটা এবং আওয়ামী লীগের কৃতকর্ম, এই দুটো মিলে আওয়ামী লীগের জন্য একটা মস্ত বড় বিপর্যয় হয়েছে। এত বড় বিপর্যয়ে আওয়ামী লীগের নেতাকর্মী বন্ধুরা যদি মনে করে থাকেন যে যেমনটা তারা ছিলেন 5ই আগস্টের কেবলই আগ দিয়ে 2, 4, 5, 10 বছরে যেমনটা তারা ছিলেন, তারা আবার তেমন করে ফিরে আসবেন, তাহলে আমি বিনয়ের সাথে বলতে চাই যে তাদের যে শত সহস্র কোটি সমর্থক, তারা মুখ ফিরিয়ে নিতে কি পারে? সেই সমর্থকরা ওই রকমের আওয়ামী লীগ না, দেখতে চায় না। এই বার্তাটা আপনার এশোর মাধ্যমে আমরা যদি আওয়ামী লীগের নেতা কর্মীদের কানে ঢুকাতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে এই সময় ব্যয় করাটা খানিকটা কাজে আসলো। আমি যেটা মনে করি যে প্রথমত আওয়ামী লীগেরা কি মনে করে কি মনে না করে সেটা কোনো প্রশ্ন না, সেটা কোনো প্রশ্ন না। তারা বরং নিজেদেরকে প্রশ্ন করুক যে কোন কারণে তাদেরকে পালাতে হচ্ছে, কোন কারণে শেখ হাসিনার মতো একজন মানুষকে দেশ ছেড়ে চলে যেতে হলো, দেশে থাকতে পারলেন না। উনি এরশাদ দেশে ছিল, বেগম জিয়া দেশে ছিলেন, শেখ হাসিনা দেশেই থাকতে পারলেন না। একজন নেতা কর্মী রাস্তায় বেরোতে পারছেন না এখনো। এটার পেছনে যদি আপনার ভাষায় বলি যে আওয়ামী লীগেরা যদি মনে করে যে তারা দোষ করেননি, ঠিক আছে, দোষ করেননি, কিন্তু ওটা তো একটা বাস্তবতা যে তারা মানুষের সামনে আসতে পারছে না। সেই মানুষের সামনে আসবার জন্য তো মানুষকে বলা যায় যে আপনাদের কাছে ক্ষমা চাই, আমরা একটু আসতে চাই, আমাদের একটু দেখা দেন, এটুকু তো বলা যায়, এতে কোনো অসুবিধা নেই। একটা রাজনৈতিক দল দেশের সাধারণ মানুষের কাছে হাত জোড় করবে, এর মধ্যে লজ্জার কি? এর মধ্যে ইগো কোথায়? এর মধ্যে অ্যাটিটিউড দেখাবার সুযোগ কোথায়?
ইটস এ সিম্পল থিং। যাদের কাছে তাদের দল হিসেবে, যাদের কাছে তাদের দায়বদ্ধতা, তাদের কাছে তারা বলবে ক্ষমা চাই, পিরিয়ড। এটা প্রথম। আমি 5ই আগস্টের পরপরই একটা আর্টিকেলও লিখেছিলাম এরকম শিরোনামে যে ক্ষমা চাওয়াই মহত্তম। বহু গালিগালাজ শুনেছি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তো আমার বন্ধু বা বন্ধু স্থানীয় ছোট ভাইটাই, এরকম এরকম ব্যাপার আছে। বহু গালিগালাজ শুনেছি, নব্য রাজাকার টাজাকার ইত্যাদি ইত্যাদি। তাতে না আমি খুব ব্যথিত যে এদের তো কোনো শিক্ষা হয় নাই। তো যাই হোক, সে আলোচনা থাক। আমার কাছে যেটা মনে হয় সাগর ভাই, যে যদি দল হিসেবে আওয়ামী লীগ নিজেদের দলকে আবার সংগঠিত করতে চান, তাহলে কয়েকটা মৌলিক বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে পারেন। এটা তাদের ব্যাপার। আমি রাজনীতিবিদ নই, রাজনীতির পণ্ডিত নই। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে যেটা মনে হয় যে আওয়ামী লীগ যদি কয়েকটা বিষয়ে সিদ্ধান্ত নেয়, তার মধ্যে একটা হলো যে ক্ষমতায় দলে যারা থাকবে তারা ক্ষমতায়, দল যখন ক্ষমতায় আসবে তখন তারা ক্ষমতায় যাবে না, বরং দলের মধ্যে তুলনামূলকভাবে সৎ নেতা কর্মীদেরকে দিয়ে সরকার গঠন করায় দল একটা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবে যে দলীয় সরকার ঠিকঠাক মতো দেশটা চালাচ্ছে কিনা। যেমন আপনি জানেন, আমাদের দর্শকরাও জানেন, তবু আমি একটু উল্লেখ করি। আমরা যে দেশে থাকি, কানাডায়, কানাডার বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, তিনি কিন্তু লিবারাল পার্টির তেমন কেউ না, সাধারণ সদস্য। লিবারাল পার্টির কিন্তু একটা সভাপতি, সম্পাদক, ওর একটা প্রেসিডেন্ট আছে, একটা বোর্ড অফ ডিরেক্টরস আছে, দলীয় কাঠামো আছে। কিন্তু দলে নির্বাচিত হয়েছেন দলের নেতা হিসাবে। মানে নেতা হিসেবে তাকে এই ধরনের একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি দলের নেতা, দলকে জিতিয়ে আনবে, দল যদি জিতে আসে তুমিই প্রধানমন্ত্রী হবে, তুমি কি করতেছো না করতেছো আমরা কিন্তু লক্ষ্য রাখবো। অর্থাৎ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিন্তু লিবারাল পার্টিকে নিয়ন্ত্রণ করে না, বরং লিবারাল পার্টি জাস্টিন ট্রুডোকে নিয়ন্ত্রণ করে। তার কাজকর্মের জবাবদিহিতা দলের কাছে দিতে হয়। আওয়ামী লীগ এরকম একটা ঘটনা ঘটাতে পারে। এখন প্রশ্ন আসতে পারে অন্য দলরা তো করবে না। আরে তারা না করে না করুক, তুমি একটা ভালো এটি না হয় বুঝলাম যে আওয়ামী লীগ যখন আবার রাজনীতিতে ফিরে আসার পর এটি বড় সংস্কারের প্রশ্ন, আমরা সেটা আলাদা করে আলোচনা করব। আমরা আজকে এই জায়গাটা থাকতে চাই যে জাস্ট স্টেপ ব্যাক, মানে পলিটিক্সে আবার ফিরে আসা, দেশের রাজনীতিতে ফিরে আসা, সেই জায়গাটায় আমরা মোটা দাগে আলোচনাটা শেষ করব আর কি। যে এই ব্যাপারটা আমার কাছে খুব সিম্পল মনে হয় যে দুর্নীতির কলঙ্ক নাই, দুর্নীতির অভিযোগ নাই, এমন স্বচ্ছ পরিচ্ছন্ন মানুষ আওয়ামী লীগে হাজার হাজার আছে, নেতাদের মধ্যেই আছে হাজার হাজার। তেমন কাউকে ফ্রন্ট লাইনে দিয়ে এই দলকে শক্ত করে দাঁড়াতে হবে। একজন নির্দোষ ব্যক্তি যে দুষ্কৃতি করে নাই, সে যদি আওয়ামী লীগের সাংগঠনিক কাজে হাত দেয় সাহস করে, তাহলে এই সরকার এই দেশের কোটি কোটি মানুষের মতের বিরুদ্ধে যে সাহস করবে না তাকে ঘাটাতে, যে ধরে জেলে দিয়ে দেবো। আর জেলে যদি দেয়, যতবার আওয়ামী লীগের নেতারা জেলে গেছে, বঙ্গবন্ধু যতবার জেলে গেছেন ততবার তিনি আরো বড় নেতা হয়ে বের হয়ে আসছেন। অসুবিধা কি? আওয়ামী লীগের তো অন্য কারো কাছ থেকে শিক্ষা নিতে হবে না। আমি মনে করি যে স্বচ্ছ নেতৃত্বকে সামনে রেখে পেছনে যারা থাকবেন তারা থাকুক, ও আমি উল্লেখ করতে চাই না, কিন্তু ফ্রন্ট লাইনে যারা থাকবেন, নেতৃত্ব যারা দিবেন, তারা একদম নিট অ্যান্ড ক্লিন কিছু মুখকে সামনে এনে তাদের মাধ্যমে দলকে আবার আলোচনায় নিয়ে আসা বা কর্মতৎপরতা নিয়ে আসা। জি, সেটা আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, সেই ধরনের মানুষের হাতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব ছেড়ে দিতে হবে, যাতে দেশের মানুষের কাছে মনে হয় যে না, এরা তো পরিষ্কার, এদের নিয়ে তো কোনো ঝামেলা নাই। যাতে আওয়ামী লীগের সমর্থকদের কাছে মনে হয় যে না, এদের নিয়ে তো কোনো সমস্যা নাই, তো ঠিক আছে। আবার না, এরা নতুন জোয়ারে, নতুন উদ্যমে ওই নতুন নেতৃত্বের পেছনে দাঁড়াবে।
অন্য যে রাজনৈতিক শক্তিগুলো আছে তখন তারা এদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার চেষ্টা করবে। আওয়ামী লীগের যারা দুর্নীতিগ্রস্ত, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তারা যেন এই নতুন যাত্রায় ফ্রন্ট লাইনে আসতে না পারে, এটাও নিশ্চিত আমি তো মনে করতে করি হবে। তারা যেন আবার দলে কোনোভাবে পুনর্বাসিত না হতে পারে, কারণ যারা আমি আপনার অন্যায় সাথে করেছে, অপরাধ করেছে, যার সুনির্দিষ্ট দুর্নীতি অভিযোগ যাদের বিরুদ্ধে আছে, তাদের তো আমার মনে হয় যে দলেরও উচিত হবে না আবার দলের কোনো জায়গায় পুনর্বাসন করা। আমিও তা মনে করি। কেন একজন দুর্নীতিগ্রস্ত মানুষ একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতৃত্বে আসবে? নিশ্চয়ই তাই, নিশ্চয়ই তাই। তো বটম লাইন, আমি যদি আরেকটা বার একটু জি। সবকিছু মিলিয়ে বলি, প্রথমত ক্ষমা চাওয়া, দ্বিতীয়ত দলের একজন মুখপাত্র ইমিডিয়েট নির্বাচন করা, যে দলের হয়ে কথা বলবে, দল যে আছে দেশে সেই জিনিসটা যেন সে বুঝিয়ে দিতে পারে। সে ভিডিওতে কথা বলছে, আমেরিকা থেকে কথা বলছে না বাংলাদেশ থেকে কথা বলছে, ডাজন্ট ম্যাটার, ইট ডাজন্ট ম্যাটার। কথাটা ম্যাটার। আমরা যেন দেখতে পারি যে আওয়ামী লীগের পক্ষ হয়ে কেউ একজন কথা বলছেন। এরপরে দলের সামনে নিয়ে আসতে হবে দুর্নীতির অপবাদ নাই এমন নেতৃত্বকে, তাহলে এই দলটা ঘুরে দাঁড়াবে। খুব বেশি দিন লাগবে আমার তো মনে হয় না। এই তো। অনেক ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি আওয়ামী লীগের বর্তমান পরিস্থিতি এবং কি তারা করতে পারে সেই বিষয়গুলো আপনি তুলে ধরলেন। দর্শক, জনাব সাজ্জাদ আলী, তিনি কানাডার টরন্টো থেকে প্রচারিত বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী এবং একজন লেখক। তার মূল্যায়ন, পর্যবেক্ষণ, কথাবার্তাগুলো আমরা শুনলাম। এই বিষয়ে একটু বলে রাখি যে আপনারা যারা আমার এই অনুষ্ঠানটি দেখেন, আপনাদের আরো আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে এই বিষয়ে মত, ভিন্ন মত বা যে কোনো ধরনের কিছু কোনো বলার কোনো বক্তব্য থাকে, আমাকে জানাতে পারেন। আপনাদের কথাও আমি শুনতে চাই, আপনাদের কথাও আমি দর্শকদের সামনে তুলে আনতে চাই। আজ এ জায়গায় শেষ করব। শেষ করার আগে আমি আবার উপসংহারে বলি যে সাজ্জাদ ভাই যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগ ভুল করেছে, স্বীকার করুক বা না করুক, কিন্তু আওয়ামী লীগ তার কর্মী সমর্থক, কোটি কোটি কর্মী সমর্থকদের ব্যথিত করেছে, মনে কষ্ট দিয়েছে। সেই জন্য হলেও তাদের কাছে হলেও আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত এবং অতি দ্রুত একজন মুখপাত্র নিয়োগ দিয়ে দলের উপস্থিতিকে সক্রিয় করে তোলা, সবাইকে জানান দেওয়া, সে ব্যাপারে আওয়ামী লীগের পদক্ষেপ নেওয়া ভালো। আমরা তো আমরা আমাদের প্রস্তাব বলতে পারি, আমরা তো আর অন্য কিছু বলার কেউ না। এবং নতুন করে নেতৃত্ব চিন্তা ভাবনায় একেবারেই পরিচ্ছন্ন, মানে কোনো ক্লিন ইমেজের যারা আছে দলের বাছাই করে তাদেরকে সামনে নিয়ে এসে তাদের মাধ্যমে দলকে পুনর্গঠন করে কর্মতৎপরতা শুরু করতে পারে। দর্শক, আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। জনাব সাজ্জাদ আলী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি চমৎকার চমৎকার সব বিশ্লেষণ, পর্যবেক্ষণ দিলেন। নিশ্চয়ই সামনে অন্য কোনো বিষয়ে কিংবা আওয়ামী লীগের বিষয়ে আবারও আপনাকে আমরা পাবো। আর দর্শক, ভালো থাকবেন, আপনাদের মতামত জানাবেন। আপনাদের অনেক ধন্যবাদ এই আলোচনায় এতক্ষণ শোনার জন্য।